নমস্কার। পাঁচমেশালির আজকের পর্বে সকলকে স্বাগত। আজকের বিষয় তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইস্তাহার এবং রাজ্যের ভোট পরিস্থিতি। এ বিষয়ে আমরা কথা বলবো বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক বিশ্বজিৎ দাসের সঙ্গে। অধ্যাপক দাস, আপনাকে স্বাগত। নমস্কার। সম্প্রতি তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইস্তাহার প্রকাশ পেয়েছে। এই ইস্তাহারে নতুন কি চোখে পড়লো? আদৌ কি নতুন কিছু আছে? দেখুন, একেবারে নতুন কিছু আছে বললে ভুল হবে, কিন্তু তিনি কতগুলো প্রতিশ্রুতি দিয়েছেন। তার ইস্তেহারে 10টি প্রতিশ্রুতি রয়েছে। তার প্রথম হচ্ছে দুয়ারে চিকিৎসা বা প্রতি ব্লকে স্বাস্থ্য শিবির। এখন পশ্চিমবঙ্গের মানুষের জন্য তিনি স্বাস্থ্যসাথী প্রকল্প তৈরি করেছিলেন এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি যে বেসরকারি হাসপাতালে সবসময় স্বাস্থ্যসাথীর সুবিধা পাওয়া যায় না। কোনো কোনো ক্ষেত্রে একটা অংশ স্বাস্থ্যসাথীর সুবিধা পায় এবং প্রত্যেক ব্লকে স্বাস্থ্য শিবির করলে, যেটা শুরু করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি তার ডায়মন্ড হারবারের মডেলে তৈরি করেছিলেন, যেখানে প্রত্যেকের চিকিৎসার জন্য ব্যবস্থা রয়েছে। এবং এরপরে তার মানে স্বাস্থ্য শিবির প্রত্যেক ব্লকে করা মানে স্বাস্থ্য চিকিৎসাটা প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দেওয়া। কারণ সরকারি হাসপাতালে গিয়ে সব মানুষ বা প্রান্তিক মানুষ যে সমান গুরুত্ব বা চিকিৎসা পাচ্ছে এমন নয়। এবং যখন ব্লকে এই চিকিৎসা পৌঁছে যাবে, অনেক বেশি সংখ্যক মানুষ সরকারি স্বাস্থ্য পরিষেবার আওতায় আসবে, সেইটা সুনিশ্চিত করলেন। দ্বিতীয় বললেন যে নতুন 7টি জেলা এবং বাড়বে পৌরসভার সংখ্যাও। তিনি জেলাগুলোকে, বড় জেলা প্রশাসনিক ক্ষেত্রে পরিচালনার ক্ষেত্রে অসুবিধা হয়, তাই সেই জেলাগুলোকে ছোট করতে চাইলেন এবং নতুন যে 7টি জেলা হবে, ভেঙে 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 নতুন জেলাগুলো, সেখানে যাতে প্রশাসনিক স্বচ্ছতা থাকে কাজে এবং দ্রুততা বাড়ে কাজে, সেই জন্য। এবং সেই সঙ্গে সঙ্গে অনেক পৌরসভা করার কথা বলছিলেন, যে পৌরসভাগুলো শাসনের ক্ষেত্রে সেই অঞ্চলের মানুষের উন্নয়নের ক্ষেত্রে কাজ দেবে। এবং একটা কথা দেখুন, লক্ষ্মীর ভান্ডার ছিল, লক্ষ্মীর ভান্ডারের অর্থমূল্য বাড়ানো হয়েছে। উনি সুনিশ্চিত করে দিলেন যে এই সরকার যদি ক্ষমতায় আসে তাহলে আজীবন লক্ষ্মীর ভান্ডারটা থাকবে, তার অর্থ বাড়তে পারে, কমবে না। আর কৃষকদের খরচের জন্য বাড়তি খরচ এর কথা বললেন, তুলে দিলেন যে বাড়তি খরচ কৃষকদের জন্য তিনি করবেন। এবং সব কাঁচা বাড়ি পাকা হবে, কেন্দ্রীয় সরকার একটা প্রকল্প আছে এক্ষেত্রে। তারপরে তিনি আবার রাজ্য, যেহেতু কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ বারবার রাজ্য থেকে করা হয়েছে, সেই জন্য রাজ্য সরকারের দিক থেকে তিনি সুনিশ্চিত করলেন এবং অঙ্গীকার করলেন যে যত কাঁচা বাড়ি আছে, যদি সরকার আবার ক্ষমতায় আসে তাহলে সেই সব কাঁচা বাড়িগুলো পাকা বাড়ি হবে। এবং অনেক গ্রামের দিকে প্রান্তিক মানুষের, যদি গ্রামগুলো ঘোরেন, দেখেন যে পানীয় জল কিন্তু সব ঘরে নেই, পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা সব ঘরে তিনি করলেন। এটা ওই জল মিশন বলে একটা প্রকল্প ছিল, কিন্তু তিনি সুনিশ্চিত ভাবে বলে দিলেন যে না, প্রত্যেক ঘরে প্রথম কাজ হবে যে প্রত্যেক ঘরে পরিশুদ্ধ পানীয় জল দেওয়া। তার অঙ্গীকার তিনি করলেন। এবং সরকারি স্কুলের পরিকাঠামো উন্নয়ন, এটা খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু। আপনি দেখেছেন দিল্লিতে আপ সরকার আসার পর দিল্লির স্কুলগুলোর, যেগুলো মিউনিসিপ্যালিটি স্কুল বা অন্যান্য স্কুলগুলোর কি দ্রুত পরিবর্তন। সেখানে ইংলিশ মিডিয়াম স্কুলও ছেড়ে দিয়ে অনেকে সরকারি স্কুলে পড়তে চাইছে। এই যে সরকারি স্কুলের পরিকাঠামো উন্নয়ন এবং তাদের কারিকুলামকে সঠিকভাবে কার্যকরী করা, আপনি দেখুন যে এখন আমাদের এখানে পশ্চিমবঙ্গে যেসব, আপনি যদি একটা পরিসংখ্যান করেন, যে স্কুল টিচাররা স্কুলে পড়ায় তাদের কটা সন্তান, মানে কজনের সন্তান সরকারি স্কুলে পড়ে, খুব অবাক হয়ে যাবেন। সেখানে আপনি পার্সেন্টেজটা একও পাবেন না। 100 জনে হয়তো 1 বা 1-এর নিচে যাদের সন্তানরা সরকারি স্কুলে পড়ছে। কেন পড়ছে না? তার কারণ সেই পরিকাঠামো নেই। যেটা দিল্লির ক্ষেত্রে অরবিন্দ কেজরিওয়াল পরিবর্তন এনেছিলেন সরকারি স্কুলের পরিকাঠামোর জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তিনি আবার সরকারে আসলে সরকারি স্কুলগুলোর পরিকাঠামো এমন করবেন যেখানে স্কুলে পড়ার ক্ষেত্রে একটা উৎসাহ থাকবে। এখন যেমন বেসরকারি স্কুল বা ইংলিশ মিডিয়াম স্কুল, সেগুলোর প্রতি আগ্রহ বাড়ছে। মধ্যবিত্ত মানুষও চায় যে তার সন্তান ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ুক এবং বেসরকারি স্কুলের পরিকাঠামো বা সুযোগ সুবিধা তারা পাক। এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক। আরেকটা বলছে পূর্ব ভারতে বাণিজ্যের প্রবেশদ্বার হবে পশ্চিমবঙ্গ, অর্থাৎ
আমরা যে বারবার শিল্প সম্মেলন করছিলাম, লাস্ট শিল্প সম্মেলনে ওই কথা বলা হয়েছে যে পূর্ব ভারতের যে বাণিজ্য, যেটাকে উন্মুক্ত করার চেষ্টা করা হচ্ছে ভারতবর্ষ থেকে, তার প্রবেশদ্বার বা তার একটা কেন্দ্র হবে পশ্চিমবঙ্গ। মানে এখান থেকে এই বাণিজ্য বৃদ্ধি পাবে এবং বৃদ্ধদের সুরক্ষা, তার যে পরিধি, সেটা বৃদ্ধি করা, প্রবীণ মানুষদের সুরক্ষা বা নিরাপত্তা দেওয়ার কথাও তিনি বলছেন। আহ আর অনেকে একটা ভুল ব্যাখ্যা করছিলেন যে যুবসাথীর টাকা যুবকদের চাকরি দিতে পারে না, যুবকদের টাকা দিচ্ছে, ভাতা দিচ্ছে। বলছে না, যুবকদের এইটা ভাতাটা তাদের হাত খরচ এবং আগামী দিনে পড়াশোনা করার জন্য, চাকরি পাওয়ার জন্য তাকে যে প্রস্তুতি দরকার, সেই প্রস্তুতির জন্য এই টাকাটা দেওয়া হয়েছে। এই যে প্রস্তুতির জন্য টাকা দেওয়া হয়েছে, মানে একটা বড় সংখ্যক যুবকদের ভোট সেটা কিন্তু কেন্দ্রবিন্দুতে রয়েছে। অর্থাৎ আপনি জানেন যে গত বছর 2021 নির্বাচনে একটা নির্ণায়ক ভূমিকা ছিল সংখ্যালঘু ভোট এবং মহিলাদের ভোট, যেখানে লক্ষ্মীর ভান্ডার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার কিন্তু লক্ষ্মীর ভান্ডার, সংখ্যালঘু ভোটের পাশাপাশি যুবদের ভোট এবং এই যুবসাথী প্রকল্প, তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বলে অনেকেই মনে করছেন। আপনি যা বললেন তাতে প্রথম যেটা বললেন যে স্বাস্থ্য ব্যবস্থাকে মানুষের দরজায় পৌঁছে দেওয়ার কথা বলেছেন। যে যে 10টি অঙ্গীকার বা 10টি প্রতিজ্ঞা, দিদির প্রতিজ্ঞা বলে ইস্তাহারে বলা হয়েছে, তাতে কিন্তু দুটো প্রধান বিষয় যা প্রত্যেকটা মানুষ চায় তার সেরকম উল্লেখ আমরা দেখলাম না। এক, রাজ্যে শিল্পায়নের কোনো প্রতিশ্রুতি বা অঙ্গীকার নেই, এবং কর্মসংস্থানের কোনো নির্দিষ্ট অঙ্গীকারও নেই। এই দুটো জিনিসের যদি ঘাটতি থাকে তাহলে একটা রাজ্যের উন্নয়ন কি করে সম্ভব? দেখুন, একেবারে নেই বললে ভুল হবে, কারণ তিনি বলেছেন পূর্ব ভারতে বাণিজ্যের প্রবেশদ্বার হবে পশ্চিমবঙ্গ, অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকেই পূর্ব ভারতের বাণিজ্যটা শুরু হবে। এবং আপনি দেখেছেন যে এই কারণে পশ্চিমবঙ্গে বৃহৎ শিল্প যখন তৈরি হচ্ছে না, তখন ক্ষুদ্র এবং মাঝারি শিল্প, এমএসএমই, তার কিন্তু বিস্তার ঘটছে খুব দ্রুত। এবং ভারতবর্ষের যে রাজ্যগুলোর মধ্যে এমএসএমইর বিস্তার ঘটেছে, পশ্চিমবঙ্গ তাদের মধ্যে এগিয়ে থাকা একটি রাজ্য। এটা হচ্ছে শিল্পের দিক। আর একটা কর্মসংস্থানের কথা বলেছেন। দেখুন, এটা আমাদের খুবই দুর্ভাগ্যের বিষয়, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার কেউ আর কর্মসংস্থানের কথা সেভাবে বলছে না। তার কারণ হচ্ছে, যে কর্মসংস্থান আমরা দেখছি, কেন্দ্রীয় সরকারও চুক্তিভিত্তিক কর্মী নিচ্ছে, রাজ্য সরকারও চুক্তিভিত্তিক কর্মী নিচ্ছে। এবং কর্মসংস্থান মানে তো শুধু সরকারি চাকরি নয়, বেসরকারি ক্ষেত্রেও, আহ, সংগঠিত ক্ষেত্রে এবং অসংগঠিত ক্ষেত্রে কর্মসংস্থান কতটা তৈরি হচ্ছে, নিয়োগ কতটা তৈরি হচ্ছে, সেইটা নিয়ে ভাবার সময় এসছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে সরকার, সেই সরকার কিন্তু বারবার বলছিলেন, এই যে যেহেতু যুবদের কথাটা বললাম, যে তাদের হাত খরচ দেওয়া হচ্ছে কেন, তারা চাকরির জন্য নিজেদেরকে প্রস্তুত করতে পারেন সেই কারণে। অর্থাৎ কর্মসংস্থান চুক্তিভিত্তিক হোক বা পার্মানেন্ট হোক, সেখানে কিন্তু দেখতে হবে যে এই সময়ে দাঁড়িয়ে কতটা কর্মসংস্থান করা যায়। শুধু প্রতিশ্রুতি দিলে কি হবে বলুন? কেন্দ্রীয় সরকার বলেছিল যে 2 কোটি যুবকদের চাকরি দেবে, দিতে পারেনি। তিনি ইন্টার্নশিপ ব্যবস্থা চালু করতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী, এবং সেটাও চূড়ান্ত ভাবে ব্যর্থ হয়েছে। ঠিক একইভাবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও আমরা যদি দেখি, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের ক্ষেত্রে কর্মসংস্থান তৈরি হচ্ছে এবং সরকারি ক্ষেত্রে কিন্তু এখনো মানে আশাবাচক কোনো কিছু পাওয়া যাচ্ছে না। কিন্তু এর পাশাপাশি যেটা সদর্থক, যেটা নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের সবচেয়ে বড় অভিযোগ ছিল, যে শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি, যে পোস্ট গুলোর কথা বলা হয়েছিল এসএসসির ক্ষেত্রে, গ্রুপ সি, গ্রুপ ডি, তাদের পরীক্ষা হয়েছে এবং তাদের নিয়োগ ইতিমধ্যে শুরু হয়েছে। এটা একটা সদর্থক দিক সরকারের। আপনি ইলেকশন ম্যানিফেস্টো বা নির্বাচনী ইস্তাহার নিয়ে আমরা কথা বললাম। এর পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখন রাজ্যে যে ভোটের দামামা বেজে গেছে, নির্বাচন কমিশন যেভাবে নির্বাচন প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছে তাতে যে ব্যাপক হারে রদবদল হচ্ছে, সেটা যেমন একদিকে রাজ্য প্রশাসনের দৈনন্দিন কাজে হস্তক্ষেপ করছে, তেমন ভাবেই নির্বাচন কমিশনের কাছে কিন্তু সবচেয়ে বড় যেটা প্রত্যাশা ছিল, 60 লাখ বিচারাধীন ভোটার বা বিবেচনাধীন ভোটার, তাদের কি হবে? এই দুটো বিষয়কে কিভাবে দেখছেন?
রাজ্যে যদি এইভাবে প্রশাসনিক কাজে হস্তক্ষেপ হয় তাহলে রাজ্যটা চলবে কি করে? প্রথম কথা হচ্ছে যে এটা খুবই দুর্ভাগ্যের বিষয়, গণতন্ত্রের ক্ষেত্রেও দুর্ভাগ্য। 60 লক্ষ মানুষের নাম যখন বিচারাধীন সেই মুহূর্তে নির্বাচন ঘোষণা করা, এবং ঘোষণা করার পরেও কিন্তু পথ খোলা রেখেছেন। খারাপ লাগছে এটা ভেবে যে 23 লক্ষ যারা বিচারাধীন ছিল তার মধ্যে 8 থেকে 9 লক্ষর নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট বলেছে রাজ্যের হাইকোর্টকে যে একটা ট্রাইব্যুনাল তৈরি করতে, সেই ট্রাইব্যুনালে এই 9 লক্ষ আবার অ্যাপিল করতে পারবে। আর এখনো তো বাকি রয়েছে প্রায় 40 লক্ষর কাছাকাছি। নির্বাচনের যা দিন আছে, যে কজন বিচারক এই কাজ করছেন সেটা করতে এখনো মনে হয় 32 দিন সময় লাগার কথা, এখনো যে হারের গতিতে এটা হচ্ছে। তাই অসম্পূর্ণ একটা ভোটার তালিকা নিয়ে নির্বাচন ঘোষণা করে দেওয়া এবং নির্বাচন করা, এটা ভারতবর্ষের মতো বৃহৎ এবং সফল গণতন্ত্রে কতটা কাম্য, আমার মনে হচ্ছে যে এটা উচিত হয়নি। বরং সুষ্ঠু একটা, সে দুদিন দেরি হলেও হতো, একটা সুষ্ঠু ভোটার লিস্ট নিয়ে নির্বাচন করা, অথবা যে ভোটার লিস্ট এক্সিস্টিং ছিল সেই ভোটার লিস্টটা নির্বাচন করে একটা সময় নিয়ে একদম নির্ভুল ভাবে এর পদ্ধতি বা কাজটা চালানো, তাহলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনো প্রশ্ন উঠতো না। এ তো গেল বিচারাধীন ভোটারদের কথা। এবার বলি যে প্রশ্ন আপনি এর সঙ্গে আমাকে আবার করলেন, যে এই যে বদলি হচ্ছে, দেখুন যেদিন নির্বাচনের দিন ঘোষণা হয় সেদিন থেকেই নির্দিষ্ট আচরণ বিধি লাগু হয়ে যায়। এই নির্দিষ্ট আচরণ বিধিতে বা আদর্শ আচরণ বিধিতে বলা হয় পুলিশ প্রশাসন সবই নির্বাচন কমিশনের অধীনে থাকবে। দেখুন, আমার একজনের বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে, দুজনের বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে, তিনজনের বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে, কিন্তু একটা নির্বাচিত সরকার, সেই নির্বাচিত সরকারের প্রশাসনের সবার বিরুদ্ধে অভিযোগ, এতে স্কুলের পরীক্ষার মতো। যারা পরীক্ষা দিতে আসছে সেই স্কুলের টিচার, নন টিচিং সবাইকে স্কুল থেকে বের করে দেওয়া হচ্ছে, তাহলে সেই স্কুলে এতদিন কি হতো? তার মানে একই সঙ্গে এই যে গণতান্ত্রিক কাঠামো, যুক্তরাষ্ট্রীয় কাঠামো, যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে সম্মান জানানো উচিত ছিল নির্বাচন কমিশনের। হ্যাঁ, সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তার কাছে নির্দিষ্ট ক্ষমতা রয়েছে, তাকে বদলি করতে পারে, কিন্তু খোল নলচে বদলে দিয়ে কাজটা কে করবে? নতুন আসলে অল্প কদিনে কাজটা জানে? তার মানে এটা তো এক ধরনের ফ্যাসিস্ট বা ব্যভিচারী একটা মানসিকতা, যে না, আমি যেখানে যে আছে তাকে সরিয়ে দেবো। আসলে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সরিয়ে দিলে যে অফিসার কাজ করছে তিনি কি আবার বদলে যাবেন? এখানে অনেকগুলো প্রশ্ন তুলে দিয়েছেন। দেখুন, আমি একদম সুনির্দিষ্ট ভাবে বলতে চাই যে নিরপেক্ষভাবে যারা কাজ করবে নির্বাচন কমিশনের কাছে, তাদেরকে নিয়ে ভোট করানো উচিত। কিন্তু এটাও সঙ্গে বিশ্বাস রাখি যে এই যাদেরকে উনি বদলি করে দিলেন সবাই যে পক্ষপাত দুষ্ট ছিল, এটা কিন্তু নয়। এটা উনি অন্যায় করেছেন, অনেক ক্ষেত্রে অনৈতিক কাজ করেছেন। কারণ এখানেই প্রশ্ন উঠছে, শাসক দল প্রশ্ন তুলছে যে তিনি কোনোভাবে কোনো রাজনৈতিক দল, খোলাখুলি ভাবে বললে কেন্দ্রীয় সরকার এবং বিজেপি দ্বারা পরিচালিত হচ্ছেন, তাই তাকে এই কাজগুলো যেখান থেকে অমিত শাহের দপ্তর থেকে বলছেন তিনি বদলে দিচ্ছেন, শুভেন্দু অধিকারীর দপ্তর থেকে বলছেন তিনি বদলে দিচ্ছেন। এইটা কিন্তু গণতন্ত্র, অর্থাৎ এ রাজ্যের গণতন্ত্র এর আগে দেখেনি। এটা একেবারে ব্যতিক্রমী, এবং এর ভিতরে অন্তত সৌজন্য থাকা উচিত ছিল। সবাই খারাপ অফিসার নয়, অনেক ভালো অফিসার আছেন যারা সুনির্দিষ্ট ভাবে কাজ করেন, তাদেরকেও তিনি বদলি করে দিচ্ছেন। কি বার্তা দিতে চাইছেন? আশ্বস্ত করতে চাইছেন? এ তো আগের নির্বাচনেও করেছেন, 21-এও করেছেন, 24-এও করেছেন। কই তাতে রাজনৈতিক ফলাফল তো বদলে যায়নি। আসলে নির্বাচন কমিশনের লক্ষ্য হওয়া উচিত হিংসা মুক্ত ভোট করা। এই অফিসারদের বদলি করে তিনি নিরপেক্ষ এবং হিংসা মুক্ত ভোট করতে পারবেন তো? আপনাকে শেষ প্রশ্ন করব, নির্বাচন কমিশনের এই কঠোর পদক্ষেপের ফলে শাসক দলের কাছে ভোটের লড়াই কি আরো কঠিন হয়ে পড়ল? না না, শাসক দলের কাছে ভোটের লড়াই কঠিন হয়নি, কারণ ভোট তো শুধুমাত্র পুলিশ প্রশাসন দিয়ে হয় না। ভোটের সঙ্গে ভোটারদের সাইকোলজির একটা বা মনস্তত্ত্বের একটা লড়াই চলে, যে এবার রাজ্যে কোথা, মানে ভোটের মূল ইস্যু কি হবে। যেমন মমতা বন্দ্যোপাধ্যায় ওই বোর্ডে দুবার চাল দিয়ে দিয়েছেন, যেমন সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলেছেন আমি রাজ্যের মানুষের হয়ে আসছি, যারা এত ওই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে বারবার লাইনে দাঁড়াচ্ছে এবং তাদের হেনস্থা হচ্ছে, তখন বলে তিনি এক গুটি এগিয়ে গিয়েছেন। এবং এর আগে থেকে আমরা দেখেছি
যে বাংলা এবং বাঙালির বিদ্বেষের বিরুদ্ধেও তিনি গর্জে উঠেছেন। এখন তার কাছে সবচেয়ে বড় ইস্যু হচ্ছে ভোটাধিকার যারা হারিয়েছে তাদের কি ভোটাধিকার এভাবে কেড়ে নিয়ে যাওয়া যেতে পারে? এইভাবে তিনি সব মানুষের পক্ষে দাঁড়িয়েছেন। তার কারণ এখানে কিন্তু শুধু তৃণমূল নয়, কংগ্রেস নয়, বিজেপি নয়, এই ঘটনাগুলো ঘটেছে সব ধর্মের, সব রাজনৈতিক মতাদর্শের মানুষের ক্ষেত্রে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াকু এবং অ্যান্টি বিজেপি, অ্যান্টি মোদি একটা ভাবমূর্তি তৈরি করেছেন, সেটা নিয়েই কিন্তু নির্বাচনটা হবে। আগামী দিনে আমরা এদিকে নজর রাখবো যে সত্যি রাজ্যের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের মোদী বিরোধী বা বিজেপি বিরোধী যে ভাবমূর্তি তাকে কতটা মান্যতা দিল, এদিকে আমাদের নজর থাকবে। আজকের আলোচনা এখানে শেষ করছি, আগামী দিন অন্য বিষয়ে কথা হবে। আজকের আলোচনা এখানে শেষ। আপনাকে নমস্কার। ধন্যবাদ।